প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ কর্তৃক নিবেদিত আমাদের পাঠশালার পদার্থবিজ্ঞান ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি আবারও তোমাদের সামনে উপস্থিত হয়েছি নিউটনিয়ান বলবিদ্যা অধ্যায়টি নিয়ে। এই অধ্যায়টি একাদশ ও দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায়। আমরা এই অধ্যায়ের উপর আরও দুটি ক্লাস করেছিলাম, তাই না? নিশ্চয়ই তোমাদের মনে আছে। তারই ধারাবাহিকতায় আজকের এই ক্লাস। চলো মূল ক্লাসে যাওয়ার আগে আমরা আজকের ক্লাসের শিখনফলগুলো একটু দেখে নিই। শিখনফল: বল, ক্ষেত্র ও প্রাবল্যের ধারণা ব্যাখ্যা করতে পারবে, রৈখিক ভরবেগের নিত্যতা সূত্র ব্যাখ্যা করতে পারবে, স্থিতিস্থাপক সংঘর্ষ ও অস্থিতিস্থাপক সংঘর্ষ ব্যাখ্যা করতে পারবে, সর্বোপরি পাঠ সংশ্লিষ্ট বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যা সমাধান করতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, দেখো, বস্তুর আকর্ষণ বল, বৈদ্যুতিক চার্জের আকর্ষণ ও বিকর্ষণ বল বা চৌম্বক মেরুর আকর্ষণ এবং বিকর্ষণ বলের কি আছে? ক্ষেত্র আছে। আর এই ক্ষেত্রগুলোকে আমরা কি বলি বলো তো? বলি মহাকর্ষীয় ক্ষেত্র, বৈদ্যুতিক ক্ষেত্র আর হচ্ছে কি চুম্বক ক্ষেত্র। এই অধ্যায়ে আমরা মহাকর্ষীয় ক্ষেত্র সম্পর্কে আলোচনা করব। দেখো, কোনো বস্তুর চারদিকে যে অঞ্চলের মধ্যে এর আকর্ষণ বল অনুভূত হয় সেই অঞ্চলকে ওই বস্তুর মহাকর্ষীয় ক্ষেত্র বলে। আর বস্তুটি যদি পৃথিবী হয় তবে সৃষ্ট ক্ষেত্রকে আমরা কি বলি? অভিকর্ষ বলি, তাই না? আমরা নবম দশম শ্রেণীতে এগুলো পড়ে আসছিলাম, তাই তো? আবারও একটু দেখে নিই। এবার দেখো মহাকর্ষীয় প্রাবল্য। মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে একক ভরের সম্পন্ন বস্তু স্থাপন করলে বস্তুটি যে আকর্ষণ বল অনুভব করে তাকে ওই ক্ষেত্রের দরুন ওই বিন্দুর মহাকর্ষীয় ক্ষেত্রের তীব্রতা বা প্রাবল্য বলে। চলো আমরা এবার ব্যাখ্যা দেখে নিই তার। দেখো, এখানে চিত্রের ক্ষেত্রে দেখা গেছে যে দেখো, এই বিন্দুতে এম ভরের একটি বস্তু স্থাপন করা হলো, তাই না? এবং বি বিন্দুতে ক্যাপিটাল এম ভরের একটি বস্তু আছে, ঠিক আছে? তাহলে এই বিন্দুর এম ভরের উপর যদি এফ বল ক্রিয়া করে তাহলে এই বিন্দুতে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যকে আমরা কি লিখতে পারি বলো তো? ই ইজ ইকুয়ালস টু এফ বাই এম। ই ইজ ইকুয়ালস টু কি? এফ বাই এম। অতএব এই বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের মানকে আমরা কিভাবে প্রকাশ করব? ই ইজ ইকুয়ালস টু ভেক্টরটা থাকবে না, এফ বাই এম। এটা হচ্ছে কি মান। এবার দেখো, এই এম এবং এই এম, এই দুইটা এম এর মধ্যে ক্রিয়াশীল বল মহাকর্ষীয় সূত্র অনুসারে আমরা লিখতে পারি কি? এফ ইজ ইকুয়ালস টু জি এম এম বাই আর স্কোয়ার। এই মানটাকে যদি আমরা এখানে নিয়ে বসিয়ে দিই তাহলে এখানে আমরা কি পাচ্ছি দেখো তো? জি এম এম বাই আর স্কোয়ার বাই এম। তাহলে দুইটা এম, স্মল এম চলে গেল, তাহলে কি থাকলো? জি এম বাই আর স্কোয়ার। তাহলে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের ইকুয়েশনটা কি দাঁড়ালো বলো তো? ই ইজ ইকুয়ালস টু জি এম বাই আর স্কোয়ার। আর এটি কি? একটি ভেক্টর রাশি। তাহলে মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্যের একক কি? নিউটন পার কেজি। এবং মাত্রা কি? এল টি ইনভার্স 2। মাত্রাটা কি বলো তো? এল টি ইনভার্স 2। এবার আমরা দেখব রৈখিক ভরবেগের নিত্যতা সূত্র। দেখো তো, দুই বা ততোধিক বস্তুতে ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া, কি বলেছে এখানে? ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বাহ্যিক বল ক্রিয়া না করলে কোনো নির্দিষ্ট দিকে ওই বস্তুর মোট রৈখিক ভরবেগের কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে? ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া যদি অন্য কোনো বল এখানে ক্রিয়া না করে তাহলে কি করবে? এখানে কোনো নির্দিষ্ট দিকে ওই বস্তুগুলোর মোট রৈখিক ভরবেগের কোনো পরিবর্তন হবে না। আমরা যদি আরও স্পেসিফিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যখন কোনো ব্যবস্থার উপর প্রযুক্ত নিট বাহ্যিক বল শূন্য হয় তখন ব্যবস্থাটির মোট ভরবেগ সংরক্ষিত থাকে। আরেকবার বলি, যখন কোনো ব্যবস্থার উপর প্রযুক্ত নিট বাহ্যিক বল শূন্য হয় তখন ব্যবস্থাটির মোট ভরবেগ কি থাকে? সংরক্ষিত থাকে। চলো এবার আমরা ব্যাখ্যাটুকু দেখে নিই। দেখো, এখানে একটা চিত্র আছে। এখানে M1 এবং M2 ভরের দুটি বস্তু আছে, তাদের বেগ যথাক্রমে কি? U1 এবং U2। একটা সময় পরে তারা কি করলো? এখানে সংঘর্ষে লিপ্ত হলো এবং পরবর্তীতে গিয়ে তাদের বেগ পরিবর্তিত হয়ে কি হয়ে গেল? V1 এবং V2 হলো। একটু আগে যে ভরবেগের সংরক্ষণ সূত্রটা আমরা দেখে এসেছি সেই সূত্র অনুসারে এটাকে আমরা কি বলতে পারি? দেখো, সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ ইকুয়ালস টু সংঘর্ষের পরে মোট ভরবেগ। অর্থাৎ প্রথম বস্তুর কি ভরবেগ প্লাস দ্বিতীয় বস্তুর ভরবেগ সংঘর্ষের পূর্বে, আর হচ্ছে কি প্রথম বস্তুর সংঘর্ষের পরে ভরবেগ প্লাস হচ্ছে দ্বিতীয় বস্তুর সংঘর্ষের পরে ভরবেগ। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? দেখো তো, M1 U1 প্লাস M2 U2 ইজ ইকুয়ালস টু
m1v1 প্লাস m2v2। যে এই সূত্রটা তোমরা পরিচিত না? হ্যাঁ, এই সূত্রটাকে তোমরা নবম দশম শ্রেণীতে দেখে এসেছিলে, তাই তো? এবার আমরা দেখি ভরবেগের সংরক্ষণশীলতা যাচাই। এখানে একটা চিত্র আছে, দেখো দেখো এ এবং বি দুটি বস্তু যাদের ভর যথাক্রমে m1 এবং m2 এবং তার আদিবেগ হচ্ছে u1 এবং তার আদিবেগ হচ্ছে u2। ঠিক আছে, তাহলে ভরবেগ আমরা ধরলাম যে এটা হচ্ছে p1i আর এটা হচ্ছে p2i। ঠিক আছে, তাহলে বস্তু ধরো যে সংঘর্ষে লিপ্ত হলো এবং সংঘর্ষের সময়কাল আমরা এখানে ধরে নিলাম হচ্ছে কি t। ঠিক আছে, তাহলে এ বস্তু কর্তৃক বি বস্তুর উপর ক্রিয়ারত বলকে ধরো যে আমরা ধরলাম F1 এবং তার ভরবেগকে ধরলাম হচ্ছে আমরা P1। এবার এর উপর অর্থাৎ এই বি এর উপর এর ক্রিয়ারত বল হচ্ছে, আমরা প্রথমে দেখলাম কি এ কর্তৃক বি এর উপর ক্রিয়ারত বল, আর এখন তো দেখছি কি আমরা বি কর্তৃক এর উপর ক্রিয়ারত বল হচ্ছে কি F2 এবং ভরবেগ হচ্ছে কি P2। এবার আসো সংঘর্ষের পরে। ঠিক আছে, সংঘর্ষের পরে, তাহলে সংঘর্ষের পরে এ এর বেগ হচ্ছে কি v1 এবং ভরবেগকে আমরা ধরে নিলাম হচ্ছে p1f এবং সংঘর্ষের পরে বি এর ভরবেগটাকে আমরা ধরলাম, বেগকে আমরা ধরলাম হচ্ছে v2 এবং ভরবেগকে ধরলাম হচ্ছে আমরা p2f। ঠিক আছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো যে নিউটনের গতির তৃতীয় সূত্রানুসারে আমরা কি জানি, F1 = -F2। দ্বিতীয় সূত্র অনুসারে এটাকে আবার আমরা কি লিখতে পারি, দেখো তো d dt of p1 = -d dt of p2। তাহলে এখান থেকে দেখো d dt p1 plus p2 = কি 0, তাহলে d dt of p = 0। এখানে p কি, p হচ্ছে ব্যবস্থাটির মোট ভরবেগ, যাকে আমরা লিখতে পারি কি p1 plus p2। তাহলে আসো তো যেহেতু সময়ের সাপেক্ষে মোট ভরবেগ p1 plus p2 = কি p এর বৃদ্ধির হার কি 0, তাই মোট ভরবেগ p হচ্ছে কি ধ্রুব থাকে, মোট ভরবেগ পিটা কি থাকে ধ্রুব থাকে। তাহলে এখন দেখো তো অর্থাৎ এখানে পি হচ্ছে ধ্রুব, তাহলে আদি ভরবেগের সমষ্টি pi = শেষ ভরবেগের সমষ্টি হচ্ছে কি pf। তাহলে দেখো তো আমরা এটাকে লিখতে পারি কি p1i plus p2i = p1f plus p2f। এগুলাকে কিন্তু কাকে কি দ্বারা প্রকাশ করা হয় তা কিন্তু আমরা একটু আগে দেখে এসেছি। তাহলে এটা থেকে আমরা লিখতে পারি m1u1 plus m2u2 = m1v1 plus m2v2। শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করে দেখো তো, আমরা কখনো কখনো সূত্রটাকে এইভাবেও দেখতে পাই। ঠিক আছে, সূত্রটা কি m1v1i অর্থাৎ প্রথম বস্তুর ইনিশিয়াল বেগ। ঠিক আছে, এখানে v2i হচ্ছে কি m2v2i, এখানে v2i হচ্ছে কি দ্বিতীয় বস্তুর ইনিশিয়াল বেগ। ঠিক আছে, আর এখানে দেখো m1v1f তার মানে হচ্ছে প্রথম বস্তুর ফাইনাল বেগ, আর এখানে কি m2v2f, তাহলে v2fটা কি অর্থাৎ দ্বিতীয় বস্তুর ফাইনাল বেগ। দেখো তো লাস্ট পর্যন্ত আমরা এখানে কি বলতে পারি, সংঘর্ষের পূর্বে কোনো ব্যবস্থার ভরবেগের ভেক্টর সমষ্টি সংঘর্ষের পরে ব্যবস্থাটির ভরবেগের সমষ্টির কি হচ্ছে সমান হচ্ছে। এবার আমরা দেখব সংঘর্ষ কি। দেখো সংঘর্ষ, দুটি বস্তু যদি একটা বড় মানের বলে খুব অল্প সময়ের জন্য পরস্পরকে আঘাত করে, কথাটা কি বলেছে দেখো, দুটি বস্তু যদি একটা খুব বড় মানের বলে খুব অল্প সময়ের জন্য পরস্পরকে আঘাত করে তাহলে তাকে বলা হয় সংঘর্ষ। দুটো চিত্র এখানে দেওয়া আছে, দেখো এখানে একটা পেরেককে হাতুড়ি দ্বারা আঘাত করা হচ্ছে, ক্রিকেট বলকে ব্যাট দ্বারা আঘাত করা হচ্ছে, এই দুইটি হচ্ছে কি সংঘর্ষের উদাহরণ। তাহলে এবার আমরা দেখব সংঘর্ষের প্রকারভেদ। সংঘর্ষ দুই প্রকার, কি কি দেখো, স্থিতিস্থাপক সংঘর্ষ আর হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। একটু খেয়াল করে দেখবে, এগুলো দিয়ে কিন্তু আমাদেরকে সৃজনশীল কোশ্চেনও সলভ করতে হবে। তাহলে দেখো স্থিতিস্থাপক সংঘর্ষটা কি, যে সংঘর্ষে বস্তুসমূহের মোট গতিশক্তি ও মোট ভরবেগ অপরিবর্তিত থাকে। কি বলেছে কথাটা, মোট গতিশক্তি ও মোট ভরবেগ কি থাকে অপরিবর্তিত থাকে এবং সংঘর্ষের পর বস্তুসমূহ আলাদা থাকে, সেই সংঘর্ষকে আমরা বলি হচ্ছে কি স্থিতিস্থাপক সংঘর্ষ। এবার আসো তার উদাহরণটা একটু দেখে নিই। মসৃণ টেবিলের উপর মসৃণ দুটি বিলিয়ার্ড বলের সংঘর্ষ প্রায় স্থিতিস্থাপক। এছাড়াও অণু পরমাণুর পারস্পরিক সংঘর্ষ অথবা প্রোটন, ইলেকট্রন, নিউট্রন ইত্যাদি মূল কণিকাদের সংঘর্ষকে কি স্থিতিস্থাপক সংঘর্ষ বলে মনে করা হয়। ঠিক আছে, এইবার আমরা যাচ্ছি হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। দেখো অস্থিতিস্থাপক সংঘর্ষ, যে সংঘর্ষে বস্তুসমূহের মোট গতিশক্তি অপরিবর্তিত থাকে না। কি বলেছে কথাটা,
গতিশক্তি অপরিবর্তিত থাকে না, তবে মোট ভরবেগ সংরক্ষিত থাকবে। ঠিক আছে, এবং সংঘর্ষের পরে বস্তুসমূহ পরস্পরের সাথে সংযুক্ত হয়ে একই বেগে চলতে থাকলে সেই সংঘর্ষকে বলা হয় কি? স্থিতিস্থাপক সংঘর্ষ। আর বাস্তবে আমরা যত ধরনের সংঘর্ষ দেখি না কেন সবগুলোই বেশিরভাগই কি থাকে? অস্থিতিস্থাপক সংঘর্ষ। এবার আমরা দেখব একমাত্রিক সংঘর্ষ। আমরা প্রথমে দেখে নিই একমাত্রিক সংঘর্ষটা কি। দেখো, সংঘর্ষে লিপ্ত বস্তুসমূহের গতিবেগ সংঘর্ষের পূর্বে ও পরে একই সরল রেখায় হলে তাকে কি বলে? একমাত্রিক সংঘর্ষ বলে। কন্ডিশনটা কি? একই সরল রেখায় হলে। ঠিক আছে, এবার দেখো একমাত্রিক সংঘর্ষের ক্ষেত্রে আমরা দুইটা ইকুয়েশন এখানে আমরা শিখে রাখবো। দেখো, প্রথম বস্তুর সংঘর্ষের পরে বেগের রাশিমালা, তাহলে প্রথম বস্তুর কিন্তু ফাইনাল বেগ। ঠিক আছে, তাহলে m1 মাইনাস m2 ডিভাইড বাই m1 প্লাস m2 v1i। v1iটা কি বলো তো? প্রথম বস্তুর ইনিশিয়াল বেগ, তাই না? তাহলে 2m2 ডিভাইড বাই m1 প্লাস m2 v2i। এবার আমরা দ্বিতীয় বস্তুর ফাইনাল বেগটাকে যদি আমরা বের করি, দেখো তো 2m1 ডিভাইড বাই m1 প্লাস m2 v1i প্লাস m2 মাইনাস m1 ডিভাইড বাই m1 প্লাস m2 v2i। এখানে v2i কি বলো তো? মনে আছে কি না? হ্যাঁ, দ্বিতীয় বস্তুর ইনিশিয়াল বেগ। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, এইবার আমরা দেখি কিছু বিশেষ ক্ষেত্র। এই সমীকরণগুলো প্রয়োগ করে কিছু বিশেষ ক্ষেত্র দেখি। দেখো, প্রথমে এখানে কি আছে? দেখো, v1i ও v2i সমান হলে বস্তু দুটির মধ্যে কোনো সংঘর্ষ হবে না। কি বলেছে? বস্তু দুটির মধ্যে কোনো সংঘর্ষ হবে না। দেখো তো, এখানে একটা m1 ভরের বস্তু ধরো যে আছে, যার বেগ ধরো যে 5 মিটার পার সেকেন্ড, সে এদিক যাচ্ছে। আরেকটা বস্তু এখানে আছে, m2 ভরের আরেকটা বস্তু আছে, সেও 5 মিটার পার সেকেন্ড বেগে এদিকে যাচ্ছে। দুইজনের বেগ যদি সমান হয় তাহলে কি কখনো তাদের দুজনের মধ্যে কোনো সংঘর্ষ হবে? হবে না। ঠিক ধরেছ, হবে না। ঠিক আছে, তাহলে এবার আসো আমরা দেখি দ্বিতীয়টা। বস্তু দুটির ভর সমান হলে অর্থাৎ m1 ও m2 সমান হলে উপরোক্ত সমীকরণ দুটি থেকে পাওয়া যায়। দেখো, যদি এটা সমান হয়ে যায়, m1 যদি m2 আমরা লিখি, তাহলে এখানে যদি 2 লিখি তাহলে m1 m2 কাটা গিয়ে এই টার্মটা কি হয়ে গেল? শূন্য হয়ে গেল। আর এই পাশ থেকে আমরা এটা কি পাচ্ছি? 2m2। তাহলে এখানে m2 যদি বসায় তাহলে এটাও 2m2 হয়ে যাচ্ছে। তাহলে দুইটা কাটা গিয়ে শুধুমাত্র কি থাকতেছে? v2i। অর্থাৎ v1f কি পেলাম এখানে? v2i। ঠিক আছে, এবার দ্বিতীয় সমীকরণটার দিকে একটু খেয়াল করো। এখানে যদি m2 বসাই তাহলে কি হচ্ছে? কাটা গিয়ে শুধুমাত্র থাকছে কি? v1i, অর্থাৎ v1i। ঠিক আছে, তাহলে এখান থেকে এটা পেলাম আমরা, আর এটা কাটাকাটি গিয়ে মানে চলে গেল। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? দেখো তো, সমান পরের দুটি বস্তুর মধ্যে সংঘর্ষ হলে একটি বস্তু অপরটির বেগ প্রাপ্ত হয়, অর্থাৎ কি করে তারা বেগ বিনিময় করে। ঠিক আছে, এবার দেখো আমরা তৃতীয়টাতে যাচ্ছি। যদি সংঘর্ষের পূর্বে m1 ভরের বস্তু স্থির থাকে অর্থাৎ v1i 0 হয়। কি বললাম বলো তো? এখানে v1i 0 হয়, তাহলে সমীকরণ দুটি থেকে আমরা কি পাচ্ছি? দেখো, v1f 2m2 ডিভাইড বাই m1 প্লাস m2 v2i। ঠিক আছে, অর্থাৎ কি 0 হয়ে গেল? এখানে এই টার্মটুকু আমার 0 হয়ে গেল। ঠিক আছে, এবার আসো v2fটা কি হলো? তাহলে এই টার্মটুকুও 0 হয়ে গেল, শুধুমাত্র এটা থাকলো। এখন যদি দেখো m1 যদি m2 হয় তাহলে কি দাঁড়ালো? v1f v2i এবং v2f 0। তাহলে দেখো তো, একটু চিন্তা করে আমরা সিদ্ধান্তটা কি আসতে পারি? হ্যাঁ, দুটি সমান ভরের বস্তুর একটি যদি স্থির থাকে তাহলে সংঘর্ষের ফলে গতিশীল বস্তুটি থেমে যায় এবং থেমে থাকা বস্তুটি গতিশীল বস্তু যে বেগে আসছিল সেই বেগে কি করতে থাকবে? চলতে থাকবে। ঠিক আছে, এইবার আমরা দেখি। দেখো, যদি স্থির বস্তুর ভর গতিশীল বস্তুর তুলনায় অনেক গুণ বেশি হয়, অর্থাৎ m1টা m2 থেকে অনেক বড় হয়, তাহলে কি হচ্ছে? দেখো, সমীকরণটা কি দাঁড়াবে? v1f কি হচ্ছে? 0 এবং v2f কি হচ্ছে? -2i হয়ে যাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ কি? দেখো তো, একটি হালকা বস্তু যদি একটি থেমে থাকা ভারী বস্তুকে আঘাত করে তাহলে হালকা বস্তুটি প্রায় একই বেগে কি করে বিপরীত দিকে ফিরে আসে এবং স্থির বস্তুটি কি থাকবে বলো তো? স্থির বস্তুটি স্থির থাকবে। এবার দেখব, যদি স্থির বস্তুর ভর গতিশীল বস্তুর ভরের তুলনায় নগণ্য হয়, অর্থাৎ m1 এর তুলনায় যদি m2টা যদি অনেক গুণ বড় হয়, m2 যদি অনেক গুণ ছোট হয়,
তাহলে সমীকরণ থেকে আমরা কি পাচ্ছি দেখো তো, এই দুইটা সমীকরণ থেকে V1F = V2I এবং V2F = V2I। ঠিক আছে, অর্থাৎ কোনো ভারী বস্তু থেমে থাকা হালকা বস্তুকে আঘাত করলে ভারী বস্তুর বেগ কার্যত কি থাকবে, ভারী বস্তুর বেগটা অপরিবর্তিত থাকবে, কিন্তু হালকা বস্তুটি কি করবে, প্রায় দ্বিগুণ বেগে কি করবে, প্রায় ভারী বস্তুটির প্রায় দ্বিগুণ বেগ নিয়ে চলতে থাকবে। ঠিক আছে, আমরা নিশ্চয়ই মানে এগুলো বিশেষ ক্ষেত্রগুলো আমরা বুঝতে পেরেছি, তাই না শিক্ষার্থীবৃন্দ? আমরা বিগত ক্লাসে আমরা যে কনসেপ্টগুলো অর্জন করেছি, যে বেসিকগুলো আমরা শিখতে পেরেছি এবং আজকের ক্লাস থেকে যে সমীকরণগুলো আমরা শিখতে পেরেছি তা দিয়ে আমরা কিছু সৃজনশীল কোশ্চেন করি। চলো আমরা সৃজনশীল কোশ্চেন সলভ করতে যাই। দেখো এখানে কি আছে, 5 কেজি এবং 7 কেজি ভরের দুটি বস্তু যথাক্রমে 5 মিটার পার সেকেন্ড ও 6 মিটার পার সেকেন্ড বেগে পরস্পর বিপরীত দিক থেকে এসে সংঘর্ষের পর বস্তুদ্বয় একত্রে মিলিত হয়ে নির্দিষ্ট দিকে চলতে শুরু করে। একদম কেয়ারফুলি উদ্দীপকটা পড়বে, ঠিক আছে? তারপরে উদ্দীপকের বস্তুদ্বয়ের চূড়ান্ত বেগ নির্ণয় করো। কি বলেছে, এটার চূড়ান্ত বেগ নির্ণয় করতে বলেছে। এখন দেখো যে M1 দেওয়া আছে, M2 দেওয়া আছে, M1 ভরের বস্তুর আদিবেগ দেওয়া আছে এবং M2 ভরের বস্তুর আদিবেগ দেওয়া আছে। একটু খেয়াল করে দেখো, এখানে U2 = কি -6 মিটার পার সেকেন্ড। কেন মাইনাসটা হলো বলো তো? হ্যাঁ, এখানে যেহেতু কি হচ্ছে, পরস্পর বিপরীত দিক থেকে আসছে, তাহলে প্রথম বস্তুকে যদি আমরা পজিটিভ ধরি তাহলে দ্বিতীয় বস্তুকে আমাদেরকে কী ধরতে হবে, মাইনাস ধরতে হবে। ঠিক আছে, তাহলে একটু আগে আমরা এই সমীকরণটা শিখে এসেছি, তাই না? তাহলে বস্তু দুটির মিলিত বেগ যদি v হয় তাহলে এখান থেকে আমরা লিখতে পারি M1U1 + M2U2 = M1 + M2 × v। তাহলে এখান থেকে v এর মানটা আমরা বের করে ফেললাম, M1U1 + M2U2 / কি M1 + M2। তাহলে কি পেলাম বলো তো, -1.42 মিটার পার সেকেন্ড। এখন যদি বলতো কোন দিকে যাচ্ছে বস্তু দুটি মিলিত হয়ে, হ্যাঁ আমরা যাকে নেগেটিভ ধরেছি আমরা এখানে নেগেটিভ পেয়েছি। যদি পজিটিভ পেতাম এখানে, তাহলে আমরা প্রথম বস্তু যেদিকে যাচ্ছে সেদিকে আমরা দিক বলতাম, কিন্তু এখানে যেহেতু এটা নেগেটিভ, এটাও নেগেটিভ, তাহলে কি হচ্ছে, দ্বিতীয় বস্তু যেদিকে যাচ্ছে এই মিলিত ব্যাগ মানে ব্যাগ নিয়ে তারা মানে দ্বিতীয় বস্তুর দিকেই যাচ্ছে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এখানে যে দ্বিতীয় নম্বরে যে প্রশ্নটা ছিল, প্রশ্নটা কী ছিল বলো তো, আমরা আবার একটু দেখে নিই। উদ্দীপকের বস্তুদ্বয়ের সংঘর্ষ স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক গাণিতিকভাবে বিশ্লেষণ করো বা মতামত দাও, যেটাই বলুক না কেন। তাহলে দেখো, সংঘর্ষের পূর্বে M1 ভরের বস্তুর গতিশক্তি EK1 = ½ M1U1², জাস্ট মান বসিয়ে দিলাম, 62.5 জুল পেলাম। ঠিক আছে, সংঘর্ষের পূর্বে, এটা হবে সংঘর্ষের পরে, ঠিক আছে না, সংঘর্ষের পূর্বে দুইটাই M1 এবং M2 ভরের বস্তুর গতিশক্তি EK2 = ½ M2U2²। তাহলে M1 ভরের বস্তুর গতিশক্তি পেলাম, M2 ভরের বস্তুর গতিশক্তি পেলাম। এবার দুইটাকে আমরা অ্যাড করে দিচ্ছি। দেখো, সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি পেলাম কত, 188.5 জুল। এবার দেখো আবার সংঘর্ষের পরে মোট গতিশক্তি, সংঘর্ষের পরে, তাহলে কি ভি এর মানটা তো আমরা একটু আগে পেয়েছি, তাই না? কতে আমরা পেয়েছি, তাহলে এখান থেকে আমরা পেলাম কত, 12.1 জুল। তাহলে দেখো তো এটা আর এটা কি সমান না, অর্থাৎ দুইটা গতিশক্তি সমান নয়। যদি দুটি গতিশক্তি সমান না হয়, আমরা ওই যে স্থিতিস্থাপক এবং অস্থিতিস্থাপক সংঘর্ষ পড়ে আসছি না একটু আগে, সেখান থেকেই তো আমরা শিখে ফেলেছি কি হবে এটা, তাই না? হ্যাঁ, কি হবে, সংঘর্ষটি অস্থিতিস্থাপক হবে। আর যদি সমান হতো তাহলে স্থিতিস্থাপক হতো। যেহেতু সমান নয় তাহলে কি হচ্ছে, অস্থিতিস্থাপক সংঘর্ষ। ঠিক আছে, এবার আসো, এখানে একটা চিত্র দেওয়া আছে, একটা উদ্দীপক দেওয়া আছে, আর এখানে প্রশ্ন দুটো আছে। দেখো, এ বস্তু 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে 10 কেজি ভর, তাহলে বি বস্তু আছে এখানে 8 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে 4 কেজি ভর। এটা হচ্ছে সেই সংঘর্ষের পূর্বে। আর সংঘর্ষের পরে দেখো এখানে 9.5 মিটার পার সেকেন্ড বেগে দ্বিতীয় বস্তুর ব্যাগটা দেওয়া আছে, কিন্তু প্রথম বস্তুর ব্যাগ কিন্তু এখানে দেওয়া নেই। তাহলে বলছে কি, সংঘর্ষের পর এ এর ব্যাগ কত, মানে এই প্রথম বস্তুটার ব্যাগ কত। তাহলে প্রথম বস্তুর ব্যাগ আমরা এখান থেকে কীভাবে বের করবো দেখো তো, M1U1 + M2U2 = M1V1 + M2V2। এখান থেকে কার মানটা বের করছি বলো তো, প্রথম বস্তুর অর্থাৎ এ এর। তাহলে এ এর ব্যাগ কি, V1। তাহলে আমরা কি করব দেখো তো, M1U1 + M2U2 - M2V2। ঠিক আছে, এখান থেকে আমরা কি বের করতেছি, হচ্ছে M1V1। তাহলে এখান থেকে আমরা V1টা বের করব। ঠিক আছে, এখান থেকে আমরা V1টাকে বের করে নিব।
আশা করি তোমরা বের করতে পারবে। আর এখান থেকে আমরা অ্যান্সার কত পেলাম? অ্যান্সার পেলাম হচ্ছে -2 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এইবার আমরা পরের অঙ্কটাতে যাচ্ছি। একই প্রশ্ন, দেখো একটু আগে যেটা করেছি সেটার মতোই, স্থিতিস্থাপক না অস্থিতিস্থাপক, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে দেখো এখানে আমরা কি সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি বের করছি এখানে। তাহলে EK1 অর্থাৎ দুইটাকে আমরা একসাথে করে ফেলেছি এখানে। ঠিক আছে, তাহলে হাফ m1u1² প্লাস হাফ m2u2² = 253 জুল। আর সংঘর্ষের পরে মোট গতিশক্তি হচ্ছে কি EK2 = হাফ m1v1² প্লাস m2v2²। তাহলে এখান থেকে আমরা কত পেলাম, মানে কি 200.5 জুল। তাও আবার একটু খেয়াল করে দেখো, এটা কি সমান? দুটো গতিশক্তি কি সমান না? তাহলে কি হবে, এখন তোমরা নিজেরাই পারবে, তাই না? অর্থাৎ সংঘর্ষটি কি হচ্ছে, অস্থিতিস্থাপক হচ্ছে। সংঘর্ষটি হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। শিক্ষার্থীবৃন্দ, আমরা আরও কিছু সমস্যা সমাধান করি। দেখো 1200 কেজি ভরের একটি গাড়ি স্থির অবস্থান থেকে 2 মিটার পার সেকেন্ড ত্বরণে যাত্রা শুরু করে। 10 সেকেন্ড পরে গাড়িটি 800 কেজি ভরের একটি স্থির অটোরিকশাকে ধাক্কা দেয়। খেয়াল করে দেখো, স্থির অবস্থান থেকে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে যাত্রা শুরু করে। ঠিক আছে, তাহলে এখানে গাড়ির ভর দেওয়া আছে, অটোরিকশার ভর দেওয়া আছে, গাড়ির আদিবেগ, এখানে এই আদিবেগটা কিন্তু সংঘর্ষের পূর্বের আদিবেগ না। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি 0 মিটার পার সেকেন্ড। তাহলে অটোরিকশার আদিবেগ দেওয়া আছে, গাড়ির ত্বরণ দেওয়া আছে, সময় দেওয়া আছে 10 সেকেন্ড। আমরা প্রথমেই দেখব সংঘর্ষের আগে তার আদিবেগটা কত ছিল গাড়িটির। ঠিক আছে, অর্থাৎ সেটা হবে 10 সেকেন্ড পরে গাড়ির বেগ। সেটা কি 10 সেকেন্ড পরে গাড়ির বেগ। তাহলে u1 = u প্লাস এটি। তাহলে ইউর মান তো 0, তাহলে এটির মান হচ্ছে কত, 2 দেওয়া আছে, টি হচ্ছে কত 10, তাহলে 20 মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা পেলাম কত, 20 মিটার পার সেকেন্ড। ঠিক একইভাবে এখান থেকে আমরা ভরবেগের সংরক্ষণ নীতি অনুসারে আমরা কি করব, মিলিত বেগটাকে এবার বের করে নিব। অর্থাৎ m1u1 প্লাস m2u2 = m1 প্লাস m2 ইন্টু v। অর্থাৎ এখান থেকে আমরা কত পেলাম, 12 মিটার পার সেকেন্ড। কত পেলাম বলো তো, 12 মিটার পার সেকেন্ড। কারণ এই মানটা কিন্তু আমাদের লাগবে পরবর্তী অঙ্ক করার ক্ষেত্রে। এবার বলছে সংঘর্ষটির ক্ষেত্রে গতিশক্তি সংরক্ষিত হবে কিনা যাচাই করো। সংঘর্ষটির ক্ষেত্রে গতিশক্তি সংরক্ষিত হবে কিনা। তাহলে দেখো এখানে সব কিছুই আছে আমাদের, যে গাড়ির ভর আছে, অটোরিকশার ভর আছে, গাড়ির আদিবেগ আছে, ঠিক আছে, অটোরিকশার আদিবেগ আছে, আবার মিলিত বেগ যেটা আমরা একটু আগে বের করলাম 12 মিটার পার সেকেন্ড, সবই দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা কি করব, সংঘর্ষের পূর্বে গতিশক্তির সমষ্টি বের করব। ঠিক আছে, অর্থাৎ সমষ্টি E1 = হাফ m1u1² প্লাস হাফ m2u2²। তাহলে এখান থেকে আমরা একটা মান পাবো এত জুল। ঠিক একইভাবে আমরা বের করব সংঘর্ষের পরে মোট গতিশক্তি। এটাও কি হচ্ছে এখানে মোট গতিশক্তি। তাহলে এটাকে আমরা লিখলাম E2 = কি হচ্ছে হাফ কি হচ্ছে m1 প্লাস m2, যেহেতু তাদের মিলিত বেগ একটাই, তাহলে এখান থেকে আমরা এটা পেয়ে গেলাম। তাহলে আমরা এবার কি দেখব, গতিশক্তি সংরক্ষিত হবে কিনা। গতিশক্তি সংরক্ষিত হবে কিনা এটারও কন্ডিশন হচ্ছে কি, দুইটা গতিশক্তি অর্থাৎ পূর্বে এবং পরে গতিশক্তি যদি তোমার সমান হয়ে যায় তাহলে কি হবে, গতিশক্তি সংরক্ষিত হবে। তোমরা একটু লিখে নিতে পারো যে যদি সংঘর্ষের পূর্বের গতিশক্তি এবং পরের গতিশক্তি যদি সমান হয় তাহলে গতিশক্তি সংরক্ষিত হয়, আর না হলে কি হবে, গতিশক্তি সংরক্ষিত হবে না। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা আরেকটা অঙ্ক করব। দেখো উদ্দীপকটা একটু আমরা দেখি। এখানে গাণিতিক সমস্যা, দেখো এখানে যেটা আমরা 4 নম্বরে যেটা আমরা করতেছি, যেটা সৃজনশীল কোশ্চেনটা, এটা হচ্ছে কি 250 মিটার পার সেকেন্ড, আর এটা হচ্ছে কি 0 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে m1 কত 0.1 কেজি, m2 কত 2 কেজি। তাহলে এটা হচ্ছে সংঘর্ষের সময় অর্থাৎ ধাক্কার সময়। আর এরপরে কি দ্বিতীয় বস্তুটার এখানে কি দেওয়া আছে, 660 মিটার পার সেকেন্ড কি দ্বিতীয় বস্তুর বেগ দেওয়া আছে। ধাক্কার আগে, ধাক্কার সময়, আর হচ্ছে কি ধাক্কার পরে। ঠিক আছে, তাহলে এবার একটু খেয়াল করে দেখো তো, সংঘর্ষের সময় 10 সেকেন্ড হলে F2 বের করো। অর্থাৎ এই F2টাকে আমাদেরকে বের করতে বলেছে। কি বের করতে বলেছে, F2 কত। তাহলে দেখো এখানে দ্বিতীয় বস্তুর ভর m2 দেওয়া আছে, দ্বিতীয় বস্তুর আদিবেগ দেওয়া আছে, দ্বিতীয় বস্তুর শেষ বেগ দেওয়া আছে। কেন বলো তো, কারণ F2টা তো দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে, আর সময় কত 10 সেকেন্ড।
তাহলে দ্বিতীয় বস্তুর উপর ক্রিয়াশীল বলটা আমরা এবার বের করব, দেখি আমরা বের করতে পারি কিনা। তাহলে আমরা জানি কি F2 = কি, ঠিক আছে, এই যে ঘাত বলের সমীকরণ তোমরা নিশ্চয়ই মনে আছে তোমাদের। তাহলে m2 v2 - m2 u2 / কত t। তাহলে এটাকে ক্যালকুলেশন করো, তাহলে আমরা অ্যান্সার পেলাম কত 132 নিউটন। আশা করি তোমরা নিজেরাও বের করতে পারবে। এবার দেখো আমরা দেখি এটার ক্ষেত্রে পরেরটা আমরা সমাধান করি। এখানে আমরা জানি কি ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে আমরা প্রথম বস্তুর ব্যাগ কিন্তু দেওয়া ছিল না, তাই না, প্রথম বস্তুর ব্যাগ দেওয়া ছিল না। তাহলে প্রথম বস্তুর ব্যাগটাকে আমরা এই সমীকরণের সাহায্যে, এই সমীকরণটা এখন আমরা ইউজ টু হয়ে গেছি, তাই না। তাহলে এই সমীকরণ থেকে আমরা এইভাবে ক্যালকুলেশনটা করে এখান থেকে v1টা পেয়ে গেলাম। তাহলে v1 কত পেলাম মাইনাস কত 12,950 মিটার/সেকেন্ড, ঠিক আছে। কত এই সমীকরণটা দিয়েই আমরা কিন্তু এখান থেকে প্রথম বস্তুর শেষ বেগটাকে বের করলাম, ঠিক আছে। এইবার দেখো আমাদের প্রশ্ন অনুসারে এখানে যেটা আছে যে সংঘর্ষের আগে দ্বিতীয় বস্তুর সাপেক্ষে প্রথম বস্তুর আপেক্ষিক বেগ। আমরা আবার একটু প্রশ্নটার দিকে একটু যাচ্ছি। দেখো কি বলেছিল, ধাক্কার আগে আপেক্ষিক বেগ এবং ধাক্কার পরে আপেক্ষিক বেগ একই হবে কিনা। আমরা কি আপেক্ষিক বেগ সম্পর্কে গতিবিদ্যা অধ্যায়ে পড়ে আসছি না? হ্যাঁ, আমরা গতিবিদ্যা অধ্যায়ে আমরা আপেক্ষিক বেগ সম্পর্কে ভালোভাবে পড়ে আসছি, তাই তো। তাহলে দেখো বস্তুর আপেক্ষিক বেগ কী হচ্ছে, u(r) = u1 - u2। এখান থেকে আমরা পেলাম কত 250 মিটার/সেকেন্ড, 250 মিটার/সেকেন্ড। এবার সংঘর্ষের পর দ্বিতীয় বস্তুর সাপেক্ষে প্রথম বস্তুর আপেক্ষিক বেগ v(r) = কত v1 - v2। তাহলে এখান থেকে আমরা কি মানগুলো বসিয়ে দিয়ে এখানে মোট মানটাকে পেলাম, যেটা হচ্ছে u(r) এর বিপরীত দিক, ঠিক আছে। v(r)টা আমরা কি পেলাম, v(r) হচ্ছে u(r) এর বিপরীত দিক। অর্থাৎ এখান থেকে আমরা কি বলতে পারলাম, ধাক্কার আগে ও ধাক্কার পরে আপেক্ষিক বেগ কি হবে না, একই হবে না। ধাক্কার আগে এবং ধাক্কার পরে আপেক্ষিক বেগ একই হবে না। শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি যে তোমরা আজকের ক্লাস থেকে যে ভরবেগের সংরক্ষণ সূত্র সংক্রান্ত যাবতীয় যে সৃজনশীল কোশ্চেনগুলো আছে সবগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো এবং এই রিলেটেড আরও যে অঙ্কগুলো থাকবে এগুলো তোমরা নিজেরাই করতে পারবে, ঠিক আছে। আজকের এখন চলো আমরা কিছু বাড়ির কাজ দেখি, ঠিক আছে। বাড়ির কাজ দেখো, এখানে 10 কেজি ও 5 কেজি ভরের দুটি বস্তু যথাক্রমে 8 মিটার/সেকেন্ড ও 4 মিটার/সেকেন্ড বেগে মুখোমুখি সংঘর্ষের পর মিলিত হয়ে এক হয়ে গেল। তাহলে কি বলছে এখান থেকে, উদ্দীপকের বস্তুদ্বয়ের মিলিত বেগ নির্ণয় করো। উদ্দীপকের বস্তুদ্বয়ের মিলিত বেগ নির্ণয় করো। তারপরে কি উদ্দীপকের সংঘর্ষটি কোন ধরনের গাণিতিক বিশ্লেষণ সহ ব্যাখ্যা করো। একটু খেয়াল করে দেখো, মিলিত বেগ তো আমরা বের করতে পারবোই, সমীকরণ তোমাদের জানা আছে। আর এখানে বলছে সংঘর্ষটি কোন ধরনের, মানে কোন ধরনের বলতে কি বোঝাতে চেয়েছে বলো তো। হ্যাঁ, সংঘর্ষটি স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক, সংঘর্ষটি স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক। আশা করি এখন তোমাদের আর এটা করতে সমস্যা হবে না। এবার আসো আমরা আরেকটি সৃজনশীল কোশ্চেন দেখি। দেখো এখানে আছে কি, এখানে একটা m2 ভরের বস্তু আছে, এখানে m1 ভরের একটা বস্তু আছে, 2 কেজি এবং 0.1 কেজি দেওয়া আছে, এটা 100 মিটার/সেকেন্ড দেওয়া আছে, এটা 0 মিটার/সেকেন্ড দেওয়া আছে। আর সংঘর্ষের সময় দেওয়া আছে এখানে কত, t = 4 সেকেন্ড। তাহলে m2 m1 এখানে দেওয়া আছে এটা। আর সংঘর্ষের পরে কি দ্বিতীয় বস্তুর ব্যাগটা দেওয়া আছে 90.17 মিটার/সেকেন্ড, ঠিক আছে। এইবার বলছে যে উদ্দীপক থেকে প্রতিক্রিয়া বল নির্ণয় করো। উদ্দীপক থেকে প্রতিক্রিয়া বল নির্ণয় করো। একটু খেয়াল করে কিন্তু চিন্তা করে কিন্তু অ্যান্সারটা বের করবে, ঠিক আছে। তারপরে দেখো উদ্দীপকের সংঘর্ষটির প্রকৃতি গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এটাও কি বোঝাতে চেয়েছে বলো তো, এটাও বোঝাতে চেয়েছে যে এখানে যে সংঘর্ষটির প্রকৃতি, ঠিক আছে। সংঘর্ষটির প্রকৃতি বলতে কি বোঝাচ্ছে বলো তো, আবারও জিজ্ঞেস করছি তোমাদেরকে, এখন তো তোমরা পারবে। হ্যাঁ, যদি এর গতিশক্তি দিয়ে আমরা এটাকে বের করব, তাই না। অর্থাৎ সংঘর্ষটি স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক, সংঘর্ষটি স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক, ঠিক আছে। তাহলে আমরা এখানে কিভাবে বের করি বলো তো, অর্থাৎ যদি সংঘর্ষের পূর্বের গতিশক্তি এবং সংঘর্ষের পরের গতিশক্তি যদি সমান হয়ে যায় তাহলে সংঘর্ষটি হবে কি স্থিতিস্থাপক সংঘর্ষ। আর যদি সমান না হয় তাহলে কি হবে, তাহলে তো আমরা বুঝতেই পারছি, তাহলে এটা হবে অস্থিতিস্থাপক সংঘর্ষ। আর এই প্রশ্নটা কিন্তু একটু কেয়ারফুলি তোমরা বের করবে। উদ্দীপক থেকে প্রতিক্রিয়া বল নির্ণয় করো। এখানে কারটা বের করতে হবে, প্রতিক্রিয়া বল। কে ধাক্কা দিয়েছে, F1 ধাক্কা দিয়েছে F2 কে, তাই না। তাহলে এটা হচ্ছে F2 হচ্ছে ক্রিয়া বল আর F1 হচ্ছে কি এখানে প্রতিক্রিয়া বল,
তাই না? তাহলে এই F1টা বের করবে। একটু আগে আমরা এই রিলেটেড একটা অঙ্ক কিন্তু দেখে এসেছি, তাই না? এখানে এই অঙ্কটা কিন্তু আমরা দেখে এসেছি, এটা তোমরা হেল্প হিসেবে এই অঙ্কটাকে নিতে পারো, ঠিক আছে? সুতরাং তোমরা অঙ্কগুলো করবে এবং তোমরা কলেজ খোলার পরে তোমাদের সাবজেক্টের যে বিষয় শিক্ষক আছেন তাকে দেখাবে এবং তোমরা ভালোভাবে বাসায় পড়ালেখা করবে। আশা করি আজকের ক্লাসটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।